ক্লাস 6 আজকে আমাদের প্রথম চ্যাপ্টারটা 3 নম্বর ক্লাস আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস। আজকে আমরা পড়ব গ্রহ সম্পর্কে। কি সম্পর্কে পড়ব আজকে আমরা? গ্রহ। প্রথম হচ্ছে গ্রহ কাকে বলবো? বলো কাকে বলবো গ্রহ? গ্রহ হলো এমন এক জ্যোতিষ্ক যারা নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে। তাহলে যে জ্যোতিষ্ক নক্ষত্রের চারিদিকে পরিক্রমণ করে এবং যাদের নিজস্ব আলো ও উত্তাপ নেই। কি বললাম? যে জ্যোতিষ্ক নক্ষত্রকে পরিক্রমণ করে এবং যাদের নিজস্ব আলো ও উত্তাপ নেই তাকে গ্রহ বলে। তাহলে গ্রহ কাকে বলবো? যে জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ নেই, তারা হচ্ছে সব গ্রহ। তাহলে গ্রহদের বৈশিষ্ট্য কি কি পেলাম? কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি? এখানে তো দুটো বৈশিষ্ট্য আছে, দেখে দেখে বলো। ওখানে দুখানা বৈশিষ্ট্য আছে গ্রহদের। কি কি বৈশিষ্ট্য আছে? এক হচ্ছে গ্রহদের নিজস্ব আলো আর উত্তাপ নেই, এই একটা। আর গ্রহরা কি করে? নক্ষত্রকে পরিক্রমণ করে। দুটো বৈশিষ্ট্য এখানে দেখতে পেয়ে গেলাম গ্রহদের বৈশিষ্ট্য। যদি আমি পরে কোশ্চেন করে দিই গ্রহদের বৈশিষ্ট্য লেখো, গ্রহদের বৈশিষ্ট্য লেখো, তাহলে কি লিখবে? কি দেখে চিনবো এটা গ্রহ কিনা? কি উত্তর লিখবে? কি দেখে চিনবো কোন জ্যোতিষ্কটা গ্রহ কিনা? আমরা কি দেখে চিনবো? কি করে জানবো সেটা একটা গ্রহ? কি লিখবো বলো? ওখানে দাগ দিয়ে দিয়েছি, আমি দেখে দেখে বলো। গ্রহদের বৈশিষ্ট্য হলো এক নম্বর, কি লিখবো? এরা নক্ষত্রকে পরিক্রমণ করে। বেশ, এরা নক্ষত্রকে পরিক্রমণ করে। আর কি লিখবো বৈশিষ্ট্য? আর কি লিখতে পারি? দেখে দেখে বলো। আর কি বৈশিষ্ট্য লিখতে পারি? এদের নিজস্ব আলো ও উত্তাপ নেই। আর কি লিখতে পারবো? 3 নম্বর বৈশিষ্ট্যটা ওখানে নেই, লিখে দিচ্ছি না। এবার দেখো, নক্ষত্রগুলো থেকে গ্রহগুলো না খুব ছোট হয়, বুঝতে পারছো? গ্রহর আকার ছোট, নক্ষত্রগুলো অনেক অনেক বড় হয়। কি বললাম? নক্ষত্রগুলো অনেক বড় হয় আর গ্রহরা কি হবে? তাহলে ছোট হবে। তাহলে এদের আকার ছোট হয় বা আকারে ছোট হয়। দুটো কোশ্চেন কি কি বললাম আজকে আমরা? গ্রহ কাকে বলে আর গ্রহদের বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছে? লিখতে পারবে কি পারবে না কোশ্চেনগুলো? পারবে তো? তাহলে এই পর্যন্ত তোমাদের হয়েছে তো? লিখতে পারবো? তাহলে বলো এবার গ্রহ আর নক্ষত্রদের মধ্যে কি কি পার্থক্য হবে? কি কি পার্থক্য হবে? গ্রহ আর নক্ষত্র কোন কোন বিষয়ে আলাদা বলো? আমি তো আগের দিন তোমাদের নক্ষত্র কাকে বলেছিলাম সেটাও পড়িয়েছিলাম। তাহলে নক্ষত্র আর গ্রহদের মধ্যে কোন কোন জিনিসগুলো আলাদা, পার্থক্য কি হবে? যদি প্রশ্ন করি এখানে গ্রহ ও নক্ষত্রের পার্থক্য লিখুন।
লিখতে পারবে কি পারবে না বলো? কি কি পার্থক্য হবে গ্রহ আর নক্ষত্র, কোন কোন বিষয় আলাদা? গ্রহদের নিজস্ব আলো আর উত্তাপ আছে না নেই? গ্রহদের আলো আর উত্তাপ নেই, নক্ষত্রদের আলো আর উত্তাপ আছে। তাহলে ওটা দিয়ে প্রথম পার্থক্য লিখো। পার্থক্য আমরা কেমন করে লিখি? দুদিকে লিখি তো ভাগ করে, গ্রহ নক্ষত্র। তাহলে 1 নম্বর পার্থক্যতে কি লিখবো? গ্রহদের নিজস্ব আলো ও উত্তাপ কি হবে? নেই। ভেরি গুড। তাহলে এদিকে কি লিখবো? গ্রহদের নিজস্ব আলো ও উত্তাপ নেই। নক্ষত্রদের কি হবে? নক্ষত্রদের ঘরে কি লিখবো? নক্ষত্রের নিজস্ব আলো ও উত্তাপ আছে। আর কি পার্থক্য লিখতে পারবো বলো? আর কি পার্থক্য লিখতে পারবো? 2 নম্বর পার্থক্য কি লিখতে পারবো? গ্রহরা নক্ষত্রকে পরিক্রমণ করে। গ্রহরা নক্ষত্রকে পরিক্রমণ করে। তাহলে এখানে কি লিখবো? 2 নম্বর পার্থক্য এখানে কি হবে? নক্ষত্র স্থির। কি লিখবো? নক্ষত্র স্থির। আর 3 নম্বর পার্থক্য কি লিখতে পারবো বলো? আর কি পার্থক্য হবে? গ্রহরা আকারে ছোট হয় আর নক্ষত্রগুলো আকারে অনেক বড় হয়। তাহলে 3টে পার্থক্য আমরা লিখতে পারবো গ্রহ আর নক্ষত্রের। তাহলে 3 নম্বর পার্থক্য কি লিখবো? গ্রহরা আকারে ছোট হয় আর নক্ষত্র ঘরে কি লিখবো? নক্ষত্র আকারে বড় হয়। তাহলে এই পার্থক্য আমরা লিখতে পারবো তো? তাই কি না বলো? যদি প্রশ্ন দিই তোমাদের পরীক্ষাতে গ্রহ আর নক্ষত্রের পার্থক্য লিখো, তোমরা লিখতে পারবে তো? আশা করি তোমরা লিখতে পারবে। তাহলে আজকে আমরা কি কি শিখলাম এখনো পর্যন্ত? গ্রহ কাকে বলে, তাই তো? গ্রহদের বৈশিষ্ট্য, গ্রহ আর নক্ষত্রের পার্থক্য, 3টে জিনিস পড়লাম। এবার আমরা সৌরজগতের গ্রহ সম্পর্কে পড়ব। এবার কি পড়ব? সৌরজগতে কটা গ্রহ আছে আর তাদের নাম। এটা তো হলো সৌরজগতের কয়টি গ্রহ ও তাদের নাম লেখো। প্রশ্ন বোঝা গেছে? কয়টি গ্রহ ও তাদের নাম লেখো। কটা গ্রহ? সৌরজগতের কটা গ্রহ আছে? সৌরজগতের 8টি গ্রহ আছে। কি কি নাম তাদের? একদম সাজিয়ে সাজিয়ে মুখস্থ করবে। সব থেকে ছোট হলো বুধ, বুধের থেকে একটু বড় শুক্র, শুক্র থেকে একটু বড় পৃথিবী যেটাতে আমরা বসবাস করি, তারপরে একটু বড় হলো মঙ্গল, তারপরে একটু বড় বৃহস্পতি, একটু না সব থেকে বড় গ্রহ বৃহস্পতি, তারপরে একটু ছোট হচ্ছে
শনি, তারপরে আরেকটু ছোট হচ্ছে ইউরেনাস। তাহলে কটা হলো গুনে গেল? আটটা গ্রহ। সৌরজগতে কটা গ্রহ? আটটা গ্রহ। আটটা গ্রহের নাম লিখতে পারবে, মুখস্থ করতে পারবে তো? বেশ, এবার আমরা গ্রহগুলো সম্পর্কে সাধারণ কিছু তথ্য পড়ব। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? সৌরজগতে কটা গ্রহ? 8টি গ্রহ। আর তাদের নাম কি কি পেলাম? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর একটা গ্রহ ছিল 2006 সালে থেকে গ্রহ থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে থেকে বামন গ্রহ করা হয়েছে। বুঝতে পারলে? 2006 সালের আগে আর একটা গ্রহ ছিল, তার নাম হচ্ছে প্লুটো। বর্তমানে সে বামন গ্রহ। তাহলে সৌরজগতের একটা বামন গ্রহের নাম কি হবে? প্লুটো। কবে করা হয়েছে তাকে বামন গ্রহ? 2006 সালে। কবে প্লুটোকে বামন গ্রহ করা হয়েছে? তো যদি প্রশ্ন কি বামন গ্রহের নাম লেখো, একটি বামন গ্রহের নাম লেখো, কি উত্তর হবে? প্লুটো। ঠিক আছে? প্লুটোকে কবে বামন গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে? গ্রহ থেকে বাদ দেওয়া হয়েছে। গ্রহ থেকে কবে বাদ দিয়েছি আমরা? 2006 সালে। কবে বাদ দিয়েছি প্লুটোকে গ্রহ লিস্ট থেকে? 2006 সালে। তাহলে যদি এটাকে ধরতাম তাহলে কটা ছিল? কটা হতো? 9টা। আগে 9টা ছিল, এটা যেহেতু বাদ দিয়ে দিয়েছি এখন কটা হলো? 8টা। 9 নবগ্রহ পড়েছো না? তখন গ্রহ 9টা ছিল। পরে কাকে বাদ দিয়েছি আমরা? প্লুটোকে। বাদ দেওয়ার ফলে কটা গ্রহ হয়েছে? 8টা। এই 8টা গ্রহের নাম মুখস্থ করবে। এবার আমরা ছবিতে 8টা গ্রহকে দেখবো। দাঁড়াও, ম্যাপ দেখাই তোমাদের। এবার ম্যাপের দিকে খুব ভালো করে মন দাও। দেখো, এটা হচ্ছে সূর্য, দেখতে পাচ্ছ? লেখা পড়তে পারছো হয় কিনা? বোর্ডের দিকে দেখো, লেখার দিকে মন দাও আগে। সূর্য দেখতে পেয়েছো? তাহলে সূর্যের সব থেকে কাছে কে আছে বলো? তাহলে সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ। আর সব থেকে দূরে কে আছে? ভালো করে দেখো। একটু আগে কি বললাম? প্লুটোকে গ্রহ থেকে বাদ দিয়েছি। তাহলে সব থেকে দূরে কে হলো? সব থেকে দূরে হবে নেপচুন। সব থেকে দূরে কে? সূর্য থেকে সব থেকে দূরে আছে নেপচুন। সব থেকে কাছে আছে বুধ। তারপরে বুধের পরে কে আছে? শুক্র। এটা হচ্ছে সব থেকে উজ্জ্বলতম গ্রহ আর উষ্ণতম গ্রহ। সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ আর উষ্ণতম গ্রহের নাম কি পেলাম? শুক্র। 3 নম্বর গ্রহের নাম কি? পৃথিবী। পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। দেখতে পাচ্ছ চাঁদ? পৃথিবীর উপগ্রহ চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে। ঠিক আছে? তারপরে 4 নম্বর গ্রহের নাম কি? 4 নম্বর গ্রহ মঙ্গল। দেখো, মঙ্গল আর বৃহস্পতির মাঝে অসংখ্য ছোট ছোট জ্যোতিষ্কগুলো রয়েছে, যাদেরকে আমরা বলি গ্রহাণুপুঞ্জ। তাহলে গ্রহাণুপুঞ্জ কোথায় আছে? কার কার মাঝে? মঙ্গল আর বৃহস্পতির মাঝে। এদের নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, গতিও এলোমেলো আর আকারে ছোট, তাই এদেরকে বলা হয় গ্রহাণুপুঞ্জ। কোথায় অবস্থান করেছে গ্রহাণুপুঞ্জ? মঙ্গল আর বৃহস্পতির মাঝে। বোঝা গেল? সব থেকে বড় গ্রহ কোনটা? আকারের জন্য দেখতেই পাচ্ছ, সব থেকে বড় কে? বৃহস্পতি। সেই জন্য গ্রহরাজ বলা হয় বা গ্রহদের রাজা বলা হয়। আকারে সব থেকে বড়। তারপরে গ্রহ ইউরেনাস, তারপরে নেপচুন, তারপরে প্লুটো। তো গ্রহ নয়, বামন গ্রহ প্লুটো। ঠিক আছে? কি বলবো? বামন গ্রহ প্লুটো। তাহলে সূর্যের সব থেকে কাছের গ্রহ কে হলো? বুধ। সব থেকে দূরের কে হলো? নেপচুন। সব থেকে বড় কে? বৃহস্পতি। গ্রহাণুপুঞ্জ কোথায় আছে? বৃহস্পতি আর মঙ্গলের মাঝে। পৃথিবীর উপগ্রহের নাম কি? পৃথিবীর উপগ্রহের নাম কি? পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ। দেখতে পাচ্ছ ছবিতে? আচ্ছা, সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহ আর উজ্জ্বল গ্রহের নাম কি? সব থেকে উজ্জ্বল উষ্ণতম গ্রহ শুক্র। বুঝতে পারছো? আচ্ছা, পৃথিবীকে আমরা বলি নীল গ্রহ। পৃথিবীকে কি বলি?
নীল গ্রহ। কারণ মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে আমরা বলি নীল গ্রহ। বুঝতে পারছো? মহাকাশ থেকে পৃথিবী দেখতে কেমন? মহাকাশ থেকে পৃথিবী দেখতে নীল রঙের, তাই পৃথিবীকে আমরা কি বলি? নীল গ্রহ। মঙ্গলকে দেখতে লাগে লাল রঙের, তাই মঙ্গলকে বলি লাল গ্রহ। তাহলে নীল গ্রহ কোনটা হলো? পৃথিবী। লাল গ্রহ কোনটা হলো? মঙ্গল। দেখো শনি বলে একটা গ্রহ দেখছো না, এর আশেপাশে একটা বলয় আছে, তাই শনিকে বলি আমরা বলয় গ্রহ। বলয় গ্রহ কাকে বলি? শনিকে। বুঝতে পারলে? তাহলে নীল গ্রহ কাকে বলি? পৃথিবীকে। কেন? কারণ মহাকাশ থেকে পৃথিবীকে দেখতে নীল রঙের হয়, সেই জন্য নীল গ্রহ বলি। লাল গ্রহ কাকে বলি? মঙ্গলকে। সব থেকে বড় গ্রহ কোনটা? সব থেকে বড় বৃহস্পতি। বলয় গ্রহ কাকে বলি? বলয় গ্রহ ছবি দেখে দেখে বলো। শনি। শনির কটা বলয় আছে? 7টা বলয়। শনির কটা বলয়? 7টা বলয় রয়েছে, সেই জন্য বলয় গ্রহ কাকে বলি? শনিকে। বেশ, তারপরে ইউরেনাস। ইউরেনাসকে দেখতে হয় সবুজ রঙের। ইউরেনাস দেখতে কেমন রঙের হয়? সবুজ রঙের, তাই সবুজ গ্রহ কাকে বলি? ইউরেনাস। ইউরেনাস কেমন দেখতে হয়? সবুজ রঙের, তাই ইউরেনাসকে কি বলি? সবুজ রং। কেন? কেন সবুজ রঙের দেখায়? মিথেন গ্যাস বেশি আছে বলে। কেন সবুজ রং? কোথায় বলছি আমি? কার সম্পর্কে পড়ছি? আমরা পড়ছি ইউরেনাস সম্পর্কে। তাহলে মিথেন গ্যাস কোথায় বেশি থাকবে? ইউরেনাসে। সেই জন্য ইউরেনাসকে দেখতে কেমন হয়? সবুজ রঙের। আচ্ছা, এবার নেপচুনকে দেখো, এটাও দেখতে নীল রঙের। ছবিটা দেখতে পাচ্ছ? এটাও দেখতে কেমন রঙের হয়? নীল রঙের। এটা কেন নীল? এটাকেও নীল। দুটো গ্রহ পেলাম নীল। কোনটা কোনটা? পৃথিবীকে পেলাম নীল, তাই তো, আর নেপচুনকে পেলাম নীল। কেন নেপচুন নীল? কারণ এখানে হিলিয়াম গ্যাস আছে। মিথেন আর হিলিয়াম গ্যাস আছে বলে নেপচুনকে দেখতে হয় নীল রঙের। ইউরেনাসকে সবুজ রঙের কেন দেখতে? কারণ ইউরেনাসে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস আছে। লাল গ্রহ কাকে বলি? মঙ্গলকে। বলয় গ্রহ কাকে বলি? বলয় গ্রহ শনি। আর গ্রহরাজ? গ্রহরাজ বৃহস্পতি। কেন? সব থেকে বড় বলে। আর পৃথিবীর উপগ্রহের নাম কি? পৃথিবীর উপগ্রহের নাম চাঁদ। বেশ, এবার দেখো পৃথিবী আর শুক্র দুটোই মোটামুটি একই রকমের দেখতে। দেখতে পাচ্ছ? আকার দেখো, ছবির দিকে দেখো। পৃথিবী আর শুক্র মোটামুটি একই রকম দেখতে, তাই এদের দুজনকে আমরা একসঙ্গে বলি যমজ গ্রহ। কি বলি? যমজ গ্রহ। তাহলে পৃথিবীর যমজ গ্রহের নাম কি? পৃথিবীর যমজ গ্রহের নাম কি হবে? শুক্র। পৃথিবীর যমজ গ্রহের নাম শুক্র। আচ্ছা, গ্রহগুলো মোটামুটি ভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। ব্যতিক্রম আছে দুটো। বুঝতে পারলে? দুটো গ্রহ ব্যতিক্রম। একটা হচ্ছে শুক্র গ্রহ আর একটা হচ্ছে নেপচুন গ্রহ। এই দুটো গ্রহ হচ্ছে ব্যতিক্রম, বাকি সবগুলোই মোটামুটি ভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। বোঝা গেল? গ্রহগুলো কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে? পশ্চিম থেকে পূর্ব দিকে। বোঝা গেছে না বোঝা যায়নি বলো? বোঝা গেছে তো? আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখো গ্রহ সম্পর্কে, সেটা হচ্ছে তোমার শুক্র গ্রহ সম্পর্কে। শুক্র গ্রহের একটা দিন হতে কত সময় লাগে? একটা দিন হতে সময় লাগে 243 দিন। আমাদের সময় একটা দিন হতে সময় লাগে 243 দিন, আর সূর্যের চারপাশে ঘুরে আসছে 225 দিনে। তাহলে দিনের পরিমাণ বেশি, বছরের দিনের সংখ্যা কম। বুঝতে পারছো? এই একটা গ্রহ যার পরিক্রমণকালের সময় আবর্তনকালের সময়ের থেকে কম। বোঝা গেছে? তাহলে যদি প্রশ্ন করি কোন গ্রহের আবর্তনের সময় পরিক্রমণের থেকে বেশি, আবর্তনের সময় পরিক্রমণের থেকে বেশি, তার উত্তর কি হবে? শুক্র গ্রহ। বুঝতে পারছো? শুক্র গ্রহকে আমরা আরো দুটো নামে চিনি, একটা হচ্ছে শুকতারা বা সন্ধ্যা তারা। শুক্র গ্রহকে আমরা কি নামে চিনি বা কি নামে ডাকি? শুকতারা বা
সন্ধ্যা তারা। কেন বলি? কারণ সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে খুব জ্বলজ্বল করে এই গ্রহটাকে আমরা দেখতে পাই। তাহলে শুক্র তারা বা সন্ধ্যা তারা আসলে কি? শুক্র গ্রহের নাম কি পেলাম? এর আর কি নাম পেলাম? শুক্র তারা বা সন্ধ্যা তারা। শুক্র তারা বা সন্ধ্যা তারা কাকে বলি? শুক্র তারা বা সন্ধ্যা তারা কাকে বলবো? বোর্ড দেখে দেখে বলো। শুক্র তারা বা সন্ধ্যা তারা কাকে বলবো? শুক্র গ্রহকে। আচ্ছা দেখো, এই যে পৃথিবীর কয়টা উপগ্রহ দেখতে পাচ্ছ? পৃথিবীর কয়টা উপগ্রহ আছে ছবিতে? একটা। কি নাম? চাঁদ। পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। কয়টা উপগ্রহ আছে? একটাই, তার নাম চাঁদ। তাহলে পৃথিবীর কয়টা উপগ্রহ? একটা। কি নাম তার? চাঁদ। মঙ্গলের দুটো আছে, বইতে আর ছবি ধরায়নি। মঙ্গলের দুটো আছে, ডিমোস আর ফোবস। মঙ্গলের দুটো উপগ্রহের নাম কি বললাম? ডিমোস আর ফোবস। বুঝতে পেরেছো? তাহলে সবথেকে বেশি উপগ্রহ কার আছে? তোমাদের বই অনুসারে সবথেকে বেশি উপগ্রহ আছে বৃহস্পতি। তাহলে কোন গ্রহে সবথেকে বেশি উপগ্রহ আছে? বৃহস্পতি। বোঝা গেল? একটা বৃহস্পতির একটা উপগ্রহ আছে যার নাম হচ্ছে গ্যানিমিড। তাহলে বৃহস্পতির চারিদিকে ঘুরবে, আমি একটা তোমাদের দেখাই, নাম হচ্ছে গ্যানিমিড। কি নাম বললাম? গ্যানিমিড। গ্যানিমিড হচ্ছে সৌরজগতের যত উপগ্রহ আছে সবথেকে বড়। তাহলে সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের নাম কি পেলাম? গ্যানিমিড। গ্যানিমিড কার উপগ্রহ? গ্যানিমিড কার উপগ্রহ? বৃহস্পতির। বুঝতে পারছো? তাহলে সৌরজগতের সবথেকে বড় উপগ্রহের নাম কি পেলাম? গ্যানিমিড। বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড। ক্লিয়ার হয়েছে? তাহলে গ্রহ সম্পর্কে আজকে আমরা পড়লাম। এবারে আমরা পড়বো শনির সবথেকে বড় উপগ্রহের নাম। শনির একটা উপগ্রহ আছে, সেটাও পড়তে হবে আমাদের। শনির অনেক উপগ্রহ আছে, তার মধ্যে যে সবথেকে বড় তার নাম হচ্ছে টাইটান। শনির সবথেকে বড় উপগ্রহের নাম কি পেলাম? টাইটান। বোর্ডে দেখা যাচ্ছে তো? পড়া যাচ্ছে তো? না পড়া যাচ্ছে না? শনির সবথেকে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। ইউরেনাসের সবথেকে বড় হচ্ছে মিরান্ডা। ইউরেনাসের 27টা উপগ্রহ আছে, তার মধ্যে সবথেকে বড়টার নাম হচ্ছে মিরান্ডা। ইউরেনাসের সবথেকে বড় উপগ্রহের নাম হচ্ছে মিরান্ডা, বা বিখ্যাত উপগ্রহের নাম হচ্ছে মিরান্ডা। তারপরে পড়বো নেপচুন। নেপচুনের বড় উপগ্রহের নাম হচ্ছে টাইটান। টাইটান। দেখো কাছাকাছি নাম না, একটা টাইটান একটা ট্রাইটান, একদম কাছাকাছি নাম। বুঝতে পারছো? টাইটান বা ট্রাইটন। ঠিক আছে? তাহলে পৃথিবীর কটা উপগ্রহ? পৃথিবীর একটা, তার নাম কি? চাঁদ। মঙ্গলের কটা? মঙ্গলের দুটো, ডিমোস আর ফোবস। তারপরে বৃহস্পতি। বৃহস্পতির কটা? 67টা, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে গ্যানিমিড। গ্যানিমিড আবার সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ গ্যানিমিড। তারপরে শনি। শনির আছে 53টা উপগ্রহ, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে টাইটান। তারপরে ইউরেনাস। ইউরেনাসের 27টা উপগ্রহ আছে, যার মধ্যে সবথেকে বড় মিরান্ডা। তারপরে নেপচুন। নেপচুনের 13টা উপগ্রহ আছে, যার মধ্যে সবথেকে বড় হচ্ছে টাইটান। তাহলে সংখ্যা পড়লাম কোন গ্রহে কয়টা উপগ্রহ আছে, আর গ্রহদের সম্পর্কে আমরা সাধারণ ধারণা পড়লাম। ক্লিয়ার হয়েছে না হয়নি এই পর্যন্ত? আশা করি বুঝতে পেরেছো। তাহলে সূর্যের সবথেকে কাছে কে আছে? ছবি দেখে দেখে বলো। সবথেকে কাছে বুধ। সবথেকে দূরে কে আছে? নেপচুন। একটা বামন গ্রহের নাম প্লুটো। লাল গ্রহ কাকে বলবো? মঙ্গলকে। বলয় গ্রহ? বলয় গ্রহ শনি। সবুজ গ্রহ? সবুজ গ্রহ। সবুজ গ্রহ ইউরেনাস। নীল গ্রহ দুটো, পৃথিবীও নীল গ্রহ আর নেপচুনও নীল গ্রহ। বুঝতে পারছো? লাল গ্রহ মঙ্গল। সবথেকে উষ্ণতম আর উত্তপ্ত গ্রহ কোনটা হবে? সবথেকে উত্তপ্ত আর উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র, যেটা হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ। ক্লিয়ার হয়েছে? তাহলে গ্রহ সম্পর্কে আমরা পড়লাম। আর একটুখানি পড়বো আমরা উপগ্রহ কাকে বলে আর গ্রহাণুপুঞ্জটা। গ্রহাণুপুঞ্জ কোথায় আছে বলো আগে? গ্রহাণুপুঞ্জ কোথায় অবস্থান করেছে? মঙ্গল আর বৃহস্পতির মাঝে।
মঙ্গল আর বৃহস্পতির মাঝে রয়েছে ছোট ছোট লালগুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে গ্রহাণুপুঞ্জ। তাহলে গ্রহাণুপুঞ্জ কোথায় আছে? মঙ্গল আর বৃহস্পতির মাঝে। এর মধ্যে সব থেকে বড় যে গ্রহাণুটা তার নাম হচ্ছে সেরেস। তার নাম কি বললাম? তাহলে সব থেকে বড় গ্রহাণুর নাম কি? সেরেস। যত গ্রহাণু আছে, এই যে অসংখ্য গ্রহাণু দেখতে পাচ্ছ ছবির দিকে দেখো, তার মধ্যে সব থেকে বড় গ্রহাণুটার নাম কি? সব থেকে বড় গ্রহাণুটার নাম হলো সেরেস। প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ আছে, বুঝতে পারছো? মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ আছে। তার মধ্যে সব থেকে বড় কে? সব থেকে বড় কে? সব থেকে বড় হচ্ছে সেরেস। সব থেকে বড় গ্রহাণুর নাম কি পেলাম? সেরেস। আচ্ছা, এবার আমরা দেখব তোমার ধূমকেতু কাকে বলবো। ধূমকেতু হচ্ছে একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, এমন এক জ্যোতিষ্ক যেটা হঠাৎ হঠাৎ করেই হাজির হয় বা উপস্থিত হয়। আমরা অনেক সময় বলি না, ধূমকেতুর মতো এসে হাজির হলি। শুনেছো কথাগুলো না? শোনো নি? হ্যাঁ, এরকম হঠাৎ করেই এসে হাজির হয়। ঝাঁটার মতো লেজ বিশিষ্ট জ্যোতিষ্ক যাকে বলা হয় ধূমকেতু। বুঝতে পারলে? প্রচুর পরিমাণে গ্যাস আছে, এগুলো সূর্যের কাছে এলেই জ্বলতে শুরু করে। তোমাদের বইতে একবার দেখো, বইতে ছবি পেয়ে যাবে 9 নম্বর পাতায়। তার মধ্যে সব থেকে বিখ্যাত হচ্ছে হ্যালির ধূমকেতু, যেটা 76 বছর ছাড়া ছাড়া দেখা যায়। তাহলে হ্যালির ধূমকেতু কত বছর ছাড়া ছাড়া দেখা যায়? হ্যালির ধূমকেতু কত বছর ছাড়া ছাড়া দেখা যায়? 76 বছর ছাড়া ছাড়া। বুঝতে পারলে? তাহলে ধূমকেতু কাকে বলবো? বলো, ধূমকেতু কাকে বলবো? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট জ্যোতিষ্ককে বলা হয় ধূমকেতু। ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে তো? বেশ। এবারে আমরা দেখবো চাঁদ সম্পর্কে একটু পড়ে নিই। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। বুঝতে পারলে? চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চাঁদ থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 3,84,000 কিলোমিটার। চাঁদ পৃথিবী থেকে কত দূরে? একটু বোর্ডের দিকে দেখো। এবার এটাকে সরাই, এবার বোর্ডের দিকে দেখো। পৃথিবীর একমাত্র উপগ্রহের কি নাম বললাম? বলো, কি নাম বললাম? পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবী থেকে কত দূরে আছে? গড় দূরত্ব কত? 84,000 কিলোমিটার, তাই তো? অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, এটা পৃথিবী, এটা হচ্ছে চাঁদ ঘুরছে এই পথ ধরে, এটা হচ্ছে চাঁদ। বুঝতে পারলে? তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি পেলাম? চাঁদ। পৃথিবীর কটা উপগ্রহ? একটা। কি নাম? চাঁদ। কত দূরে আছে পৃথিবী থেকে? 3,84,000 কিলোমিটার দূরে রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস চাঁদ সম্পর্কে জেনে রাখো। আমরা পৃথিবী থেকে চাঁদের সবসময় একদিক দেখতে পাই। আমরা চাঁদের সব অংশ দেখতে পাইনি। কেন? কেন দেখতে পাই না? কারণ চাঁদের আবর্তনের সময়কাল এবং পরিক্রমণের সময়কাল প্রায় সমান। তাই আমরা চাঁদের একদিক দেখতে পাই। কি বললাম? আমরা সব সময় চাঁদের একদিক দেখতে পাই। কেন? কেন একদিক দেখতে পাই? পুরোটা দেখতে পাইনি কেন? কি বললাম? কারণ চাঁদের আবর্তন ও পরিক্রমণের সময়কাল প্রায় সমান। কারণ চাঁদের
আবর্তন ও পরিক্রমণের সময়কাল প্রায় সমান, প্রায় সমান। সেই জন্য আমরা চাঁদের একদিক দেখতে পাই, আমরা চাঁদের সব অংশটাকে দেখতে পাই না, একদিক দেখতে পাই। কেন? কারণ তার আবর্তনের বেগ আর পরিক্রমণের বেগ প্রায় সমান। এবার আমরা দেখব এই যে ধরো ছবিটা ছিল পৃথিবী, তার চারিদিকে চাঁদ ঘুরছে, এই যে চাঁদ ঘুরে আসছে পৃথিবীর চারিদিকে কদিন সময় লাগবে? বোর্ডের দিকে দেখো একবার, এখান থেকে সে ঘোরা শুরু করলো, ঘুরে ঘুরতে 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 আবার নিজের জায়গায় চলে এলো। কত সময় লাগে? কত সময় লাগে? 27 দিন 8 ঘন্টা। কত সময় লাগে? 27 দিন 8 ঘন্টা। তাহলে এখান থেকে যদি প্রশ্ন করি চাঁদের পরিক্রমণের সময়কাল কত, লিখতে পারবে? লেখো খাতায়, চাঁদের পরিক্রমণের সময়কাল কত? চাঁদের পরিক্রমণের সময় কত, সময়কাল কত? কি উত্তর লিখবে? 27 দিন 8 ঘন্টা। বুঝতে পারছো চাঁদের পরিক্রমণের সময়কাল কত পেলাম? 27 দিন 8 ঘন্টা। আর একটা জিনিস জেনে রাখো, চাঁদের অভিকর্ষ বলের মান পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। চাঁদের অভিকর্ষ বলের মান, অভিকর্ষ বলের মান পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। এই লাইনটা বোঝো একটু। চাঁদের অভিকর্ষ বলের মান কত পেলাম? পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ এখানে ধরো তোমাকে আমি 6 কেজি রসগোল্লা দিলাম, তুমি সেটা নিয়ে গেলে চাঁদে, এবার ওজন করলে, ওজন কত হবে? ওজন হয়ে যাবে 1 কেজি। বুঝতে পারছো? পৃথিবীতে ওজন করলে কতখানি হলো? 6 কেজি। যখন চাঁদে নিয়ে যাবো, গিয়ে ওজন করবো ওই জিনিসটাকে, তখন হয়ে যাবে 1 কেজি। তাহলে চাঁদের অভিকর্ষ বলের মান কম, এই যে অভিকর্ষ বলের মান পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। ওই যদি হালকা লাগবে সেখানে। এখানে যদি তুমি 2 ফুট লাফাও, চাঁদে তো ওই জোরে 2 ফুট লাফালে কতখানি যাবে জানো? কতখানি যাবে তাহলে? 12 ফুট চলে যাবে। বুঝতে পারছো? কারণ অভিকর্ষ বলের মান 6 ভাগের 1 ভাগ। ক্লিয়ার হয়েছে? তাহলে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ, পৃথিবীর চারিদিকে তার ঘুরে আসতে সময় লাগে 27 দিন 8 ঘন্টা। আমরা সবসময় চাঁদের একদিক দেখতে পাই, কারণ চাঁদের পরিক্রমণ আর আবর্তনের সময়কাল প্রায় একই, তাই তো? আর চাঁদের অভিকর্ষ বলের মান পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। সেই জন্য কোনো বস্তুর ওজন যদি পৃথিবীতে 6 কেজি হয়, চাঁদে হবে 1 কেজি। আর একটা জিনিস আমরা পড়ে নেব, চন্দ্রকলা আর চন্দ্রমাস। আর দুটো জিনিস একটু দেখে নিই, চন্দ্রকলা আর চন্দ্রমাস। বোর্ডের দিকে নজর দাও। চন্দ্রকলা। আচ্ছা, আকাশে কখন আমরা চাঁদটাকে সব থেকে বড় দেখি বা পরিষ্কার পুরো চাঁদটাকে দেখতে পাই? কোন দিন? কে বলবে? কোন তিথিতে দেখতে পাই? ঘরে বলেনি? পুরো চাঁদটা দেখতে পাই যখন কি থাকে? তিথির নাম পূর্ণিমা। তাহলে পূর্ণিমাতে পুরো চাঁদটা দেখলাম, তারপরে কি হয়? চাঁদটা একটু করে করে কমতে শুরু করে করে কবে একবারে দেখতে পাই না? কোন তিথিতে একবারে দেখতে পাই না? অমাবস্যা তিথিতে চাঁদ দেখা যায় না। তারপরে আবার কি ঘটে? একটু একটু করে বাড়তে শুরু করে, তাই তো? বাড়তে বাড়তে আবার পূর্ণিমাতে আবার পুরো চাঁদটাকেই আমরা দেখতে পাই। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যা, চাঁদের আলোকিত অংশ বাড়ে না কমে, না কি থাকে? কি হয়? কি পরিবর্তন হয়? বাড়ে এবং কমে, দুটোই ঘটে, তাই তো? তাহলে চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকেই বলা হয় চন্দ্রকলা।
অমাবস্যা থেকে পূর্ণিমা, পূর্ণিমা থেকে অমাবস্যা, চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকেই বলা হয় চন্দ্রকলা। কি বললাম? অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকেই বলা হয় চন্দ্রকলা। আর এই যে সময়টা লাগে, একটা পূর্ণিমা, পূর্ণিমা হয়ে গেল, তারপর অমাবস্যা, আবার ঘুরে পূর্ণিমা আসবে, এই যে সময়টা লাগে, এই সময়টাকে বলা হয় চন্দ্রমাস। চন্দ্রকলা বুঝেছো তো? এবার দেখো চন্দ্রমাস, চন্দ্রমাস এটা বুঝে নিলেই শেষ করে দেবো ক্লাসটা এখানে। আগে চন্দ্রমাসটা কি? একটা পূর্ণিমা, মনে করো আজকে পূর্ণিমা, আজ থেকে কদিন পরে অমাবস্যা হবে? 15 দিন পরে, তাই তো? আবার তার 15 দিন পরে কি হবে? আবার পূর্ণিমা হবে। তাহলে আজকে যদি পূর্ণিমা হয়, আবার কতদিন পরে পূর্ণিমা হবে? 15 দিন পরে হবে, তাই বললাম। 15 দিন পরে কি হবে? অমাবস্যা হবে। তার আবার 15 দিন পরে পূর্ণিমা হবে। তাহলে আজকে যদি পূর্ণিমা হয়, আবার পূর্ণিমা কতদিন পরে হবে? 15 আর 15 কত হলো? 30 দিন। তাহলে আজকে যে পূর্ণিমা, আবার কতদিন পরে পূর্ণিমা হবে? 30 দিন পরে। বুঝতে পারলে? তাহলে একটা পূর্ণিমা থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত যে সময়কাল, তাকেই বলা হয় চন্দ্রমাস। একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা পর্যন্ত সময়কেই আমরা বলে থাকি চন্দ্রমাস। ক্লিয়ার হয়েছে? ক্লাস আমরা এখানেই শেষ করব। কারো কিছু বলার থাকলে, কিছু জিজ্ঞাসা করার থাকলে বলো। শেষ করছি ক্লাস।